পাতাগুলো বিষ বার করে, তাই সেগুলোকে চুনের মধ্যে মিশিয়ে যার মন্ত্রবিদ্যা জানা আছে তারই কিন্তু এটা করা সম্ভব। জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে আমি ঠিক বুঝতে পেরেছিলাম যে এই কাজ মান্ত্রিক বিদ্যা জানা কারোর পক্ষেই করা সম্ভব, কিন্তু কে সে তাকে খুঁজে পাইনি। এই সংসারে ভালো কিছু করার লোক নিজেকে আড়াল করে রাখতে পারে, কিন্তু যারা ভুল করেছে তারা কিন্তু কোনোদিনও নিজেদেরকে লুকিয়ে রাখতে পারবে না। যতই ও শত্রু হোক না কেন, সামনে ওকে আসতে হবেই। মানে যারা অন্যায় করেছে তারাই খুব তাড়াতাড়ি ধরা পড়বে। তুই মন খারাপ করিস না, তৈরি থাক, আমি একটু বাজারে যাব। ঠিক আছে বাবা। এই নন্দিনী, গঙ্গার রূপ ধরে এসে আগুনের ওপরে হেঁটে আমার তন্ত্রমন্ত্রকে তুই নষ্ট করে দিয়ে চলে গেলি। তো তুই চালাকি করে সবকিছু করেছিস, কিন্তু একটা ভুল করে ফেলেছিস। তোর রক্ত লেগে থাকা একটা ছুঁচ তুই এখানে রেখে গেছিস। তোকে শেষ করার জন্য ওই একটা ছুঁচই যথেষ্ট। এইটা দিয়ে আমি কি করতে পারি সেটা দেখ। पद्मनाथाय गुरुवर्य सुधीन्द्र काकपोचंड नमो नमः। কি হলো মা নন্দিনী? জানি না, খুব মাথা ঘুরছে বাবা। पद्मनाथाय गुरुवर्य सुधीन्द्र काकपोचंड नमो नमः। কি হলো মা? প্রচন্ড মাথা ঘুরছে আমার বাবা। মনে হচ্ছে এক্ষুনি নিজের আসল রূপে চলে আসবো। এখানে তো লোকেরা হাঁটাচলা করে, তেমন কিছু হলে সমস্যা হবে। আমি সহ্য করতে পারছি না বাবা। লেবুর শরবত খেলে সব ঠিক হয়ে যাবে, কাছেই আছে, চল যাই। আয় মা। এই ভাই, এক গ্লাস লেবুর শরবত দাও না। पद्मनाथाय गुरुवर्य सुधीन्द्र काकपोचंड नमो नमः। এখন নন্দিনী কোথায় আছে, কি করছে ও, সেটা দেখাও। নন্দিনী কোথায় আছে আর কি করছে সেটা দেখিয়ে দিলে আমায়। এখন তোমায় দিয়ে আমার প্রয়োগ শুরু করব। নন্দিনী আমাকে বোকা বানিয়েছে, তাই এর বদলা আমি নিয়েই ছাড়বো। এর কাছে আয়, আয়।
এখানে আয়, আয় এর কাছে। আয়, আয়। ঠিক করে তো চালাচ্ছিলাম, হঠাৎ করে ব্রেক ফেল হয়ে গেল। তো অনেক চেষ্টা করছিলাম, কিছুতেই কন্ট্রোল করতে পারলাম না। অনেক চেষ্টা করছিলাম, কিছুতেই কন্ট্রোল করতে পারলাম না, তাই অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। এইসব যা কিছু হলো মনে হচ্ছে কেউ ইচ্ছা করে করিয়েছে। অজান্তে একটা ভুল করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এই যে মা, তুমি বলছো গাড়ির ব্রেক ফেল হয়েছিল, আজকে যদি কারো কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন তুমি কি করতে? তা না তো কি, কপাল ভালো ছিল যে কারোর কিছু হয়নি। কেউ যদি মারা যেত তার দায়িত্ব কে নিত? দেখুন, উনি যদি কোনো ক্ষতিপূরণ না দেয় তাহলে ওনাকে আমরা এখান থেকে যেতেই দেবো না। যা হয়েছে তার মূল কারণ হলো এই লেবুটা। এটার উপরে কেউ যদি কিছু করে থাকে আমি বুঝতে পারছি না। এটার উপরে এমন কেউ কিছু করেছে যেটা আমার শক্তি দিয়ে বুঝতে পারছি না। যেই ক্ষতি করার চেষ্টা করেছে তাকেই এটা মেরে ফেলবে। এই নন্দিনী, আমার পাঠানো অস্ত্র তুই আমার দিকেই ঘুরিয়ে দিয়েছিস, আমার মুখে কালি মাখিয়েছিস। এর বদলা আমি নেব, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আমি ভুল করেছি, আমাকে কি ক্ষতিপূরণ দিতে হবে বলুন, আমি দিয়ে দেব। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনার দোকান আমি ভেঙে ফেলেছি, আমার সোনার চেনটা আপনি রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এই নাও রাখো। আপনারা দেখলেন তো, এই মেয়েটার কোনো ভুল নেই। আপনারা এতক্ষণ ওকে সবাই মিলে বকছিলেন।
গাড়ির ব্রেক ফেল হয়েছে, না জেনে হয়ে থাকা ভুলের জন্য বেচারি এই মেয়েটা কি করবে বলুন? ভালো হলো রাস্তায় কারোর ভগবানের দয়ায় কোনো রকম ক্ষতি হয়নি। দয়া করে এই মেয়েটাকে ছেড়ে দিন আপনারা। দেখুন মা, উনি বলছেন বলেই আপনাকে ছেড়ে দিচ্ছি আমরা। ঠিক আছে মা, আপনি বলছেন বলে আমরা মেয়েটাকে ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ মা। আর তোমার গাড়িতে কোনো সমস্যা হবে না। যাও মা। হ্যাঁ ঠিক আছে মা, আমি এবার যাই। বাবা, বাবা, গঙ্গা তুমি এখানে কি করছো? আমি গঙ্গা নই। হ্যাঁ গঙ্গা, আমি এমনি খুব ভয় পেয়ে আছি, তার মধ্যে আর মাথা খারাপ করো না তো আমার। আমি তো বললাম আমি গঙ্গা নই, বুঝতে পারছিস না তুই? কি হয়েছে বাবা? বেচারি, ওই মেয়েটার কোনো ভুল নেই। ওই মেয়েটা যা বলেছে সত্যি এটা একটা মায়া। এতক্ষণ ধরে আমি হ্যালো হ্যালো করছি, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? কাজ হয়েছে তোমার? হ্যাঁ, হয়ে গেছে। আর 10 মিনিটের মধ্যেই চলে আসবো, এটা বলার জন্যই ফোন করেছিলাম তোমায়। ঠিক আছে, আমি রাখছি। ম্যাডাম, সরি ম্যাডাম, আমার বৌদির নাম গঙ্গা, আর একদম আপনার মতো দেখতে। তুমি আমাকে যার কথা বলছো তাকে আমরা চিনি, আমরা ওকে দেখেছি। কিন্তু তুমি কি ওই বাড়িতে নতুন এসেছো? হ্যাঁ তো, আমার নাম মালতী, রাজশেখরের মেয়ে। আমি আর আমার মা বারমাতে থাকতাম, এই কয়েকদিন আগে এসেছি। তাই ঠিক আছে, ওরা মনে হচ্ছে তোমার জন্য অপেক্ষা করে থাকবে। তুমি এসো মা। ঠিক আছে, একদিন এনাকে আমাদের বাড়িতে নিয়ে আসুন। আমি গঙ্গা আর এনাকে একসাথে দেখতে চাই। ঠিক আছে মা। ঠিক আছে, আসছি। গঙ্গা, আমার তোমাকে একটা কথা বলার আছে। তুমি কিছু বলার আগে আমার তোমাকে কিছু বলার আছে। সেটা কি? তুমি আমাকে গঙ্গা বলে নাম ধরে না ডেকে যদি বৌদি বলে ডাকো তাহলে কিন্তু আমি খুব খুশি হব, তোমার দাদাও খুব খুশি হবে কিন্তু। ঠিক আছে বৌদি, এবার থেকে তোমায় এই বলেই ডাকবো। খুব খুশি হলাম। আচ্ছা তুমি আমাকে কি বলবে বলছিলে? কি বলবে? আসলে গাড়ি নিয়ে ফেরার সময় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। হে ভগবান, তোমার কোনো ক্ষতি হয়নি? না না, আমার কিছু হয়নি, কিন্তু আশেপাশে বাজারের সব লোকেরা অনেক ঝামেলা করলো। আমার কপাল ভালো ছিল যে ওখানে একজন বৃহন্নলার সাথে আলাপ হয়। আমার ব্যাপারে কিছু না জেনেই উনি আমার হয়ে কথা বলেন। একজন বৃহন্নলা হয়ে আমাকে না চিনে আমার হয়ে উনি কথা বললেন, তো আমি একটু আশ্চর্যই হলাম। কিন্তু তারপরে যা হলো তাতে আমি আরো আশ্চর্য হলাম। কি আশ্চর্য ব্যাপার? তোমার মতন দেখতে একটা মেয়েকে দেখলাম ওখানে। ওকে তুমি ভেবে আমি কথা বলতে গেলাম, কিন্তু ও আমার সাথে খুব বাজে ব্যবহার করলো আর বলল ও গঙ্গা নয়। কিন্তু ওর সাথে থাকা ওই বৃহন্নলা সে তোমাকে চেনে বলল। তুমি কি চেনো ওকে? জানি, রাজশেখরের মেয়ে আছে সেটা জেনেও গঙ্গা আমাদের কাছে লুকিয়ে রেখেছিল।
ওই মেয়েটা তো নিজেই বলল যে একদিন আগে কেউ বার্মা থেকে এসেছে। ওর মুখে শোনার আগে গঙ্গাই তো আমাদের সত্যিটা বলতে পারতো। আমরা তো গঙ্গাকে জিজ্ঞেস করিনি। তোমাকে ওরা কিছু জিজ্ঞেস করেছে? আমাকে আমার পরিচয় জিজ্ঞেস করলো। তুমি কি উত্তর দিলে? আমি রাজশেখরের মেয়ে, বার্মাতে থাকতাম, এই কদিন হলো এখানে এসেছি। ওদের সত্যিটা কেন বললে তুমি? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো না আমি কে। অন্য কারোর কাছে তোমার পরিচয় তুমি গর্ব করে বলতে পারো, কিন্তু ওদের কাছে বলাটা ঠিক হয়নি। কেন? ওরা কি আমাদের বাড়ির শত্রু হয়? ওরা কি আমাদের কোনো ক্ষতি করতে পারে? কি হবে মানে? অরুণ রাজশেখরের একমাত্র সন্তান বলে আমি ভেবেছিলাম, এখন নতুন করে আরেকজন সন্তান আছে বলে জানলে আমার রাগ হবে না? ওকে আমি আজ ওইখানেই কেন মেরে ফেললাম না সেটা ভেবে আমার নিজের উপরই রাগ হচ্ছে। উত্তেজিত হয়ে ওই মেয়েটার উপর রাগ করিস না। প্রথমে ওই মেয়েটা কে সেটা জানার চেষ্টা করি। সেসব কথা তোমার না জানাই ভালো। একটু আগেই তুমি আমাকে বৌদি বলে ডাকতে বললে, আর এখন তুমি আমার সাথে বাইরের লোকের মতন ব্যবহার করছো। কে সেটা জানতে চাইলে আমাকে বলতে চাইছো না। তোমরা কি আমাকে নিজের মনে করো না? কেন বলছো না ওরা কে? ওদের ব্যাপারে জানার মতো ওরা এমন কেউ নয়। আর তাছাড়াও তোমার দাদা ওদের পছন্দ করে না, সেই জন্য ওদেরকে আর কখনো দেখলে কথা না বলেই চলে আসবে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমাদের বাড়ির লোকের সাথে ওদের নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তোমার দাদা ওদের পছন্দ করে না, সেই জন্য ওদেরকে আর কখনো দেখলে কথা না বলেই চলে আসবে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমাদের বাড়ির লোকের সাথে ওদের নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমাদের বাড়ির লোকেরা ওদের পছন্দ করে না, তাই আমিও জানতে চাই না ওরা কে। আর তাই এরপর ওদের দেখতে পেলেও আমি আর একটাও কথা বলবো না বৌদি। এই তো একদম ভালো মেয়ের মতো কথা। আচ্ছা তুমি শপিং এ গেছিলে না? আমার জন্য কি এনেছো? তোমার জন্য কিছু না আনলে হয়? 1 মিনিট দাঁড়াও বৌদি, চলো দেখাচ্ছি। হ্যাঁ ও যে রাজশেখরের মেয়ে সেটা তো ও নিজে মুখেই আমাদের বলে গেল। আমাকে আপনি কিছু করতে বারণ করলেন আর এখানে নিয়ে চলে এলেন। ওই মেয়েটা সত্যিই রাজশেখরের মেয়ে কিনা আমি সেটা এক্ষুনি জানতে চাই। আমাকে বলুন আপনি সেটা। শয় শয় অপরাধী বেঁচে গেলেও কোনো নিরপরাধী কিন্তু শাস্তি পায় না। আর সেই কারণের জন্য আমি তোকে সব সময় একটু শান্ত থাকতে বলছি, কিন্তু তুই নিজের ধৈর্য হারাচ্ছিস। এখন তুই ওই মেয়েটা রাজশেখরের মেয়ে বলে জানতে চাইছিস তো? আমি জেনে তোকে জানাচ্ছি, তুই গিয়ে মুনির স্বামীকে ডেকে নিয়ে আয়। ভৈরব, তোমার শক্তিকে ছত্রছায়া করে আমি একটা বিশেষ কাজ করছি। তুমি আমার সাথে থেকো, এই কাজটা করে দিতেই হবে। আমাকে ডেকেছেন সেটা নন্দিনী বলল। নন্দিনীর জন্য আমি একটা কাজ করছি, সেটার জন্য সাহায্য করতে হবে। নন্দিনীর জন্য আমার মেয়ে গায়ত্রী জীবন দিয়েছে, আমিও নিজের জীবন দেবার জন্য প্রস্তুত। এখন আপনিই বলুন মা, ঠিক কি করতে হবে আমাকে? নন্দিনী জিতলে আমি সব থেকে বেশি খুশি হব। তখন আমি তোমার কোনো রকম বিপদ হতে দেব না। দয়া করে তুমি এত নিরাশ হয়ে গিয়ে কথা বলো না। নন্দিনীর জন্য আমি যা ইচ্ছে করতে পারি সেটাই বোঝাতে চাইছিলাম এতক্ষণ। সেটা বললে আপনার যদি খারাপ লাগে তাহলে আমি বলবো না। আপনি আমাকে বলে দিন যে আমাকে কি করতে হবে। এই যে ফলটা আমি তোমায় দেব সেটা যেন কেউ না দেখতে পায়। তুমি মহলে নিয়ে গিয়ে কাউকে এটা খাইয়ে দিয়ে এসো।
আমাকে কেউ ওই বাড়িতে দেখে ফেললে ছুটে এসে আক্রমণ করবে। এই রকম পরিস্থিতিতে আমি কি করে ওই বাড়িতে এই ফলটা নিয়ে গিয়ে খাওয়াতে পারবো? আপনি কোনো চিন্তা করবেন না। এখন কি এই ফলটা মহলে নিয়ে গিয়ে রেখে আসতে হবে, তাই তো? ঠিক আছে, সেটা করার ব্যবস্থা আমি করছি। বাবা, আপনার হাতের আপেলটাকে এই ব্যাগের মধ্যে দিন। এটা হলো দেবীর প্রসাদের ব্যাগ। এর মধ্যে যা আছে তা দেবীর প্রসাদ বলে মনে করবে। তুমি এটা নিয়ে গিয়ে মহলের ভেতরে কোথাও বা গাড়ির ভেতরে কোনোভাবে রেখে দাও। তারপর এটাকে প্রসাদ ভেবে ওরা নিশ্চয়ই ফলগুলো খেয়ে নেবে। ভালো যুক্তি দিয়েছিস মা। আমাকে নিজে গিয়ে রেখে আসতে হবে। এই ফলটা ওই বাড়ির লোকেরা যদি খায় তাতে আমাদের কি লাভ হবে? কি লাভ হবে ফলটা খাওয়ার পরেই বুঝতে পেরে যাবে। তুমি সাবধানে গিয়ে এই কাজটা করে আসো। আচ্ছা মা, আমি রেখে দিয়ে আসছি। যতবার প্ল্যান করি ততবারই ফ্লপ হয়ে যায়। আরে হর্ন কে বাজাচ্ছে? কেউ হর্ন কে হতে পারে? এসো, কে আবার এলো দেখি। হর্নের শব্দ শুনলাম। কই, কেউ তো নেই এখানে। হর্ন বাজিয়ে গেল কোথায়? ভেতরে তো কেউ নেই, মনে হচ্ছে কোনো লুজ কন্ট্যাক্ট হয়েছে। চলো চলো চলো। এখন আবার কে আসতে পারে? যাই হোক না কেন, আমি চেক না করে ছাড়বো না। হ্যাঁ, তো মনে হচ্ছে খাবারই হবে।
হর্ন নিজে নিজেই বাজেনি, নিশ্চয়ই ভগবানই বাজিয়েছেন। উনি বললেন যে গাড়ির মধ্যে আপেল আছে, তুই চট করে খেয়ে নে, এটাই হয়তো সিগন্যাল দিয়েছেন। আমাকে ভগবান সত্যি অনেকটা ভালোবাসে। ওই ফলটা যদি কেউ খেয়ে ফেলে, যেটা আমি জানতে চাইছি সেটাই জানতে পারবো। আমার পাঠানো সেই বশীকরণ করা ফলটা মহলের মধ্যে কোনো একজনকে খেতেই হবে। এটা প্রসাদ বলে কেউ চাওয়ার আগেই আমাকে এটা খেয়ে ফেলতে হবে। আমি পাঠানো সেই বশীকরণ করা ফলটা এত তাড়াতাড়ি কে খেয়ে নিয়েছে? আর তার নাম কি? ঈশ্বর। দেবীর বর, তাই তো? হ্যাঁ, ওই রাক্ষসীর বর আমি। এখন তুই কোথায় আছিস? আমি ডাইনিং টেবিলের কাছে বসে আছি। ওখান থেকে উঠে নিজের রুমে চলে যা। হ্যাঁ, যাচ্ছি। রুমের মধ্যে গেছিস? হ্যাঁ, এসে গেছি। রুমের মধ্যে কে আছে? কেউ নেই এখানে। দরজাটা দিয়ে দে। ঠিক আছে। দিয়ে দিয়েছি। এখন আমি যা যা জিজ্ঞেস করব কোনো কিছু না লুকিয়ে উত্তর দিতে হবে তোকে। বলবো। মহলে নতুন অতিথি কে এসেছে? দুটো ফ্যামিলি এসেছে, তার মধ্যে একটা ডুপ্লিকেট ফ্যামিলি চলে গেছে। এখন রমাপ্রভা আর মালতী আছে, শুধুমাত্র দুজন। রমাপ্রভা আর মালতী কে? রমাপ্রভা যিনি, উনি রাজশেখর দাদার দ্বিতীয় পক্ষের স্ত্রী। মালতী ওনার মেয়ে। রাজশেখরের তো কোনোদিন কোনো মেয়ে ছিল না, এখন হঠাৎ করে সে কোথা থেকে চলে এলো? ওকে কি করে ওই রাজশেখরের মেয়ে বলে মেনে নেওয়া হলো? ডিএনএ টেস্ট করা হয়েছিল, মালতীর ডিএনএ রিপোর্ট সেটাই বলছে। মালতী আমাদের রাজশেখর দাদার মেয়ে বলে কোনো সন্দেহই নেই। যে এসেছে সে রাজশেখরের দ্বিতীয় স্ত্রী বলে থাকলেও ওই মেয়েটা যে অরুণের বোন বলে পরিচয় দিল, তাতে কেউ আশ্চর্য হলো না? উল্টে ওই মেয়েটাকে নিজের বোন বলে মেনে নিল। ও মা আর বোনকে ভালো করে দেখাশোনা করছে, আর ওরাও আমাদের এই পরিবারকে ওদের নিজেদের পরিবার বলে মনে করে। যারা নতুন অতিথি সেজে এসেছে তাদেরকে তো অরুণ মেনে নিয়েছে, কিন্তু মহলের অন্যরা সবাই কি মেনে নিয়েছে? সবাই এটা মেনে নিয়েছে। মালতী আর কিরণকে এর মধ্যেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওদের দুজনের আশীর্বাদও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি মালতী আর কিরণের বিয়েও হয়ে যাবে। আমি তোর সাথে কথা বলে সবকিছু জানছিলাম, তুই ওই মন্ত্রপুত নারকলটাকে ফেলে দিলি কেন? আর কি জানার ছিল আমাদের? ও তো বলেই দিল মালতী আসলে কে। তুই সন্দেহ করলেও ও কিন্তু রাজশেখরের মেয়ে। রাজশেখরের যে শুধু একটা ছেলে নেই,
আর একটা যে মেয়ে আছে সেটাও আমি জানতে পারলাম। ওই মেয়েটার আশীর্বাদও হয়ে গেছে। তুই যে মেয়েটার ওপরে প্রতিশোধ নিতে চাস সেটা কিন্তু ঠিক নয়। মালতী রাজশেখরের সন্তান যখন জানতে পেরেছি তখন আমার হাতে ওর মৃত্যুও নিশ্চিত। জঙ্গলের দেবীর মন্দিরে ওই পাপ কাজ করে থাকা রাজশেখরের বংশের কাউকে আমি ছাড়বো না। ওই পাপীর জন্ম দেওয়া ছেলে হোক মেয়ে হোক, আমি আমার প্রতিশোধ ওদের থেকে নিয়েই ছাড়বো। নন্দিনী, রাজশেখর যে ভুল করে গেছে তার জন্য এদের কাছ থেকে বদলা নেওয়া ঠিক হবে না। শক্তি নাগ হয়ে জন্মে ধর্মের অবহেলা করতে নেই। একটু শান্ত হয়ে থাক। তুমি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, তাই বরুণ অংশের কালচক্রটা তুলসী মঞ্চের নিচে লুকিয়ে রেখেছিলে, সেটা আমার হাতে তুলে দেবে বলে। তুমি আমার জন্য এতটাই চিন্তা করতে, যখন আমি হেরে যেতাম তখন একমাত্র তুমি এসে সান্ত্বনা দিতে। সেই জন্য তোমার ব্যবহার করা জিনিসগুলো দিয়ে বৃঙ্গ বিজয় পুজো করব আমি। প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন, প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন, প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন, প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেদিন যখন দাদাকে আমি তর্পণ দিয়েছিলাম তুই এসে সব নষ্ট করে দিলি, আর আজকে আমার দাদার আত্মাকে আহ্বান করার সময় তুই তাতেও বাধা দিচ্ছিস। কেন করছিস এটা? তোর আর আমার দাদার মধ্যে এমন কি সমস্যা আছে সেটা জানার জন্য আমি আজকে দাদার আত্মাকে এখানে ডাকছি। আর দাদা আসার আগে তুই কেন এখানে এসেছিস বল? আমার দাদা আর তোর মধ্যে এমন কি সম্পর্ক আছে বল? আমার দাদার জন্য আমি যা করছি সেই সব কাজে তুই কেন বাধা দিচ্ছিস? আমার দাদা আর তোর মধ্যে কি এমন সমস্যা আছে? মায়াবী শক্তি ধারণ করে তুই ভেবেছিস সেখান থেকে বেঁচে পালিয়ে যাবি? এবারে তুই বেঁচে পালাতে পারবি না। তার কারণ হলো আমার রচনা করা বিরূপক্ষ চক্রতে তুই আজকে আটকে পড়েছিস। তোর আসল রূপ না দেখে আজকে আমি তোকে ছাড়বো না। বল তোর আসল পরিচয় কি বল? কেন আমার দাদার বিরুদ্ধে তুই এমন করছিস? বলবি না তো? তুই না বললেও তোর আসল পরিচয় আজকে আমি জেনেই ছাড়বো। অদৃশ্য বিদ্যা শিখে নিজেকে লুকিয়ে রাখলেও তোর আসল পরিচয় বের করে তুই আসলে কে সেটা আমি জেনেই ছাড়বো। বাইরে এসো, এই মায়াবী শক্তির রূপ উন্মোচন করো। যখন তখন এসে আমার কাজ পণ্ড করে দিয়ে আমাকে বিভ্রান্ত করবি ভেবেছিলিস? যখন তখন এসে আমার কাজ পণ্ড করে দিয়ে আমাকে বিভ্রান্ত করবি ভেবেছিলিস? এখন বিরূপক্ষ মন্ত্রের জালে তুই ওইখানেই আটকে পড়ে থাকবি।
তোর আসল রূপ কি সেটা আজকে আমি দেখেই ছাড়বো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা আমার তপস্যার জঙ্গলের বিদ্যা আরোহণের বিভূতি। এই বিভূতির শক্তিতে লুকিয়ে থাকা যে কোনো শক্তিকে সামনে আসতেই হবে। এখন তোর পা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই তোর সম্পূর্ণ রূপ উন্মোচন করবে এই বিভূতি। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়। বিদ্যা অরণ্য নমস্তুতে। বিভূতি লেগে থাকা এই কাপড়ে ওই মায়াবী শক্তির আসল রূপ এবার আমি দেখব। কোন একটা ছেলের পা, অদৃশ্য বিদ্যা শিখে নিরাকার রূপে রয়েছিস তুই। তবে তুই একটা ছেলে সেটা জানতে পেরেছি। তবে তোর পুরো রূপ খুব শিগগির আমি দেখেই ছাড়বো। আসুন। কেমন আছো গঙ্গা? ভালো আছি। এখানে নন্দিনী আর এসেছিল? কোনো সমস্যাও তৈরি করেনি তো আর? না, কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয় আমি ঠিক সামলে নেব। মানে তুমি বলতে চাইছো আমার সাহায্যের আর দরকার না নেই? না, আমি তা বলতে চাইনি। আপনাকে শুধু শুধু কষ্ট দেওয়ার কি প্রয়োজন? তুমি দেখে নিতেই পারো। তার কারণ তোমার কাছে এখন কালচক্র যে রয়েছে, কালচক্র থাকা অবধি তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে কোনো সমস্যাতেই কালচক্র তোমাকে সাহায্য করবে। আমার কাছে থাকা কালচক্র যে হারিয়ে গেছে তা উনি জানেন না। কালচক্র যে চুরি হয়ে গেছে সেটা জানানো উচিত। কালচক্র কাছে থাকলে তবেই বিপদ আটকানো যাবে। ওই কালচক্র এবার আমার প্রয়োজন। একটা সমস্যার সমাধান কিছুতেই করতে পারছি না। কালচক্র দিয়ে মায়া শক্তিকে ডাকবো। সেই মায়া শক্তি আর আমার দাদার মধ্যে আসলে কি এমন সম্পর্ক আছে সেটা আমাকে জানতেই হবে। তোমার কাছে যে কালচক্র আছে ওটা আমাকে দাও। মায়াবী শক্তিকে ওই কালচক্র দিয়ে আমি ডাকবো। তারপর কালচক্র আমি যত্ন সহকারে তোমাকে ফেরত দিয়ে যাব। কালচক্রটা নিয়ে এসো গঙ্গা। আমার কাছে কালচক্র আছে ভেবে আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু আমার কাছে কালচক্র নেই। রঙ্গনায়কের বাড়িতে গিয়ে চুনচুনগিরি ভৈরবের পাহাড়াতে থাকা কালচক্রকে তুমি তো নিয়ে এসেছিলে গঙ্গা। আমি ওখানে যাইনি, আর কালচক্রও আমি নিয়ে আসিনি। আমাকে মিথ্যে বলো না তুমি। কালচক্র নিয়ে এসেছিলে আমি জানি। আমি তো আনিনি বলছি আপনাকে। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? তার মানে তুমি সত্যি সত্যি আনোনি ওটা? কালচক্র যে জঙ্গলের দেবীর সম্পত্তি তা জেনেও আমি কেন সেটা আনতে যাব? ওই কালচক্রের জন্য আমার শ্বশুর মশাইয়ের প্রাণ চলে গেল, সেটা দেখেও আমি কেন আবার ওই কালচক্র বাড়িতে নিয়ে আসবো? নন্দিনী পার্বতীপুরে আমার মায়ের সাথে বড় হয়েছিল, কিন্তু আমি চুনচুনগিরি ভৈরবের মন্দিরে বড় হয়েছি। আর এই অবস্থায় ভৈরবের পাহারায় থাকা কালচক্র হাত দেওয়ার সাহস কি করে হবে? আপনি কেন আমার উপর অবিশ্বাস করছেন আমি জানি না। ব্যাপারটা তা না। ভৈরবের পাহারাতে থাকা কালচক্র ওনার সঙ্গে সম্পর্ক যদি না থাকে তাহলে কেউ নিতে পারবে না।
সেই জন্য জিজ্ঞেস করলাম। কালচক্র নিয়ে আসার জন্য অরুণ আমাকে জোর করেছিল, কিন্তু আমি বাপের বাড়ির সাথে সম্পর্ক যাতে কোনোভাবেই না রাখি সেটাই অরুণের ইচ্ছে। আমি ওই বাড়ি যেতে পারবো না। অন্য কেউ নন্দিনীকে ঠকিয়ে যেভাবে কালচক্র নিয়ে গেছিল, আমি সেভাবে ওকে ঠকাতে পারবো না। সেই জন্য অরুণের সাথে কথা বলে ওর মন বদলে দিয়েছি আমি। সত্যি আমি কালচক্র নিইনি। দয়া করে আমাকে আপনি এভাবে সন্দেহ করবেন না। তুমি যখন বলছো আমি তোমার কথাতেই বিশ্বাস করছি। আমি বিশ্বাস করে নিচ্ছি ওটা তোমার কাছে নেই, কিন্তু তুমি কালচক্র নিয়ে এসে সেটা আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছো, এটা যদি আমি জানতে পারি আমি তোমাকে ছেড়ে কথা বলবো না গঙ্গা। কালচক্র এনেছিলাম সেটা তো অরুণ জানে, কিন্তু ওইটা যে হারিয়ে গেছে সেটা তো অরুণ জানে না। এখন মাধবী আবার কালচক্র চাইতে এসেছে। কালচক্র যে আমার কাছে আর নেই সেটা জানতে পারলে অরুণ খুব রাগ করবে। ভগবান, মাধবী আর কালচক্রের ব্যাপারে অরুণ যেন কিচ্ছু জানতে না পারে। মা, আপনি যেমন বলেছিলেন নন্দিনীর পায়ে ফুটে থাকা ছুঁচের থেকে বিষগুলো বার করে ভালো করে জলে ধুয়ে এনেছি। ওটা নিয়ে আমার সামনে রাখো। গঙ্গা আমাকে বলল কালচক্রটা নাকি ওর কাছে নেই। মায়াবী শক্তি আর দাদার মধ্যে কি সম্পর্ক আছে সেটা জানতে হলে ওই কালচক্র আমার ভীষণ দরকার, কিন্তু এখানে থাকা কালচক্র নেওয়া ছাড়া আমার কাছে আর রাস্তা নেই। যে কোনো ভাবেই হোক এখানকার কালচক্র আমাকে নিতেই হবে। তুই বল না। না তুই বল। তুই বল না, কি জানতে চাস তোরা? কিছু নয় মা, ভৈরবকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের উত্তরা নক্ষত্রে আপনি ভোগ দিতেন, নৈবেদ্য দিতেন, ভক্তির সাথে পুজো করতেন আপনি, সেটাও দেবীর মন্দিরে গিয়ে পুজো করতেন। কিন্তু হঠাৎ করে আজকে ভৈরবের জন্য নৈবেদ্যের এত আয়োজন করেছেন, সেটাই আমরা জানতে চাইছিলাম আর কি। ফাল্গুনের মার্গশিরাতে করা এই নৈবেদ্য চুনচুনুগিরি ভৈরবকে আমি প্রত্যেক বছর এই নৈবেদ্য দিই, কিন্তু আজকে নন্দিনীর সব রকম সমস্যা ঠিক হয়ে যাবে বলে ভৈরবকে আমি তাই জন্য বিশেষ নৈবেদ্য দিয়েছি। নন্দিনী, শক্তিনাগের জায়গাটা যদি থাকে, সামনে যে পূর্ণিমা আসছে, কাল চক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে। পূর্ণিমা আসতে আর বেশি দিন বাকি নেই। 3টে কালচক্রের মধ্যে এই দুটো আমাদের কাছেই আছে, আর একটা যে কার কাছে আছে সেটা আমরা জানি না।